হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম নতুন ভিডিওতে। আজকে আমি নিয়ে এসেছি সোলো লিভলিং সিজন 3 পর্ব 7। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম সাংজিনু তার শক্তি কোথায় থেকে পাচ্ছে এই নিয়ে ভাবছিল। পাওয়ারফুল হান্টার হওয়ার থেকে আমার শক্তির উৎস কোন জায়গা থেকে সেটা খোঁজ লাগা আমার জন্য খুবই জরুরি। আর এখন আমরা দেখতে পাই একটা ডানজনের ঘটনা, যেই সময় জিনু এবং সাংজিনু ছিল ডানজনের ভেতরে এবং তারা খাবার খাচ্ছিল। এই সময় জিনু সাংজিনুকে বলে, তোমার শ্যাডো সোল্ডাররা তো একাই সবকিছু করতে পারে, তাহলে তুমি এদেরকে কাজে লাগিয়ে অন্য কোনো বিজনেস করতে পারো না? আর যার উত্তরে সাংজিনু তাকে বলে, আমি এটা করতে পারবো না, কেননা আমি এদের থেকে যত দূরে থাকবো আমি ততই কম এক্সপিরিয়েন্স গেইন করব। আর আমি যদি এদেরকে না দেখি তাহলে এরা যা খুশি তাই করবে। আর এরপরে জিনু সাংজিনুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বোনের অবস্থা এখন কেমন? যার উত্তরে সাংজিনু বলে, ও এখন ভালোই আছে হসপিটালে, আর আমার একটা শ্যাডো শোল্ডার এখন তার দেখাশোনা করছে, আমার মনে হয় না ওর কোনো অসুবিধা হবে। কিন্তু এরপরে সাংজিনু এটাও ভাবে, তবুও আমার এখন একটু তাকে দেখার দরকার। এবং এরপরে সে তার একটা স্কিলের ব্যবহার করে, শেয়ার সেন্সের, সেটা দিয়ে তার যে কোনো শ্যাডো বেস কি দেখছে সেটা সে দেখতে পারে। এবং সে দেখতে পায় জিনা এখন সে ঘুমিয়ে রয়েছে এবং বেরু তার সামনে দাঁড়িয়ে থেকে তাকে পাহারা দিচ্ছে এবং একই সঙ্গে সে উল্টাপাল্টা বকছে। আর যেটা দেখে সাংজিনু ভাবছে এর কি এটা ছাড়া অন্য কোনো কাজ নেই। এবং সে বাকি শ্যাডো শোল্ডারের মাধ্যমে সে অন্যদের সবাইকে দেখে এবং সে দেখে তার মা বাজারে বাজার করছে এবং দেখে বাইকিউনোকে, চৈমিনকে দেখে এবং এরপর সে চাহিনকেও দেখতে পায়। আর সে এই সময় গোসল করছিল। আর যেটা দেখে সাংজিনু তো একেবারেই কেঁপে ওঠে এবং সে মনে মনে ভাবতে থাকে, আমার এইটার জন্য চাহিনের কাছে ক্ষমা চাওয়ার দরকার। আর এরপরে জিনু তাকে বলে, আচ্ছা স্যার, আপনি কি শুনেছেন জাপানের টোকিও নামের শহরে একটা এস র্যাঙ্কের গেট খুলেছে, আর জাপান পুরো ওয়ার্ল্ড থেকে সব হান্টারকে ডাকছে সেইখানে, আপনার কাছে কি কল আসেনি? যার উত্তরে সাংজিনু বলে, হ্যাঁ কল তো আমার কাছেও আসছে, কিন্তু আমার এখন অনেক কাজ রয়েছে, আমি যেতে পারবো না। আর এরপরে সাংজিনু মনে মনে ভাবতে থাকে তার এখন কাটনা টেম্পলে যাওয়ার কথা, সে সেইখানে জানতে পারবে আসলে এই সিস্টেমের পাওয়ারটা কোথা থেকে আসছে। আর তার কাটনা টেম্পলে যেতে শুধুমাত্র আর একদিন বাকি। যাই হোক, এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে ডানজনের ভেতর থেকে বাইরে বের হয়ে চলে আসে। আর এরপর আমরা অন্যদিকে দেখতে পাই হান্টার ইউরি অল্লোফকে। সে এই সময় নিজেই বলে, আমাকে পৃথিবীর সবাই বলে বেস্ট সাপোর্ট টাইপ হান্টার। যাই হোক, আমি তোমাদের ওই গেটের ব্যাপারটা দেখলাম, তোমরা সমস্ত লোকজনকে ওইখান থেকে বের করে দিয়েছো, তোমরা খুবই ভালো কাজ করছো। এবং আমি শুনলাম তোমাদের কাছে নাকি হান্টারদের সংখ্যা খুবই কম। যার উত্তরে সুগুমোটো বলে, হ্যাঁ ঠিকই শুনছেন, আমাদের জাপানের সমস্ত গিল্ড থেকে একটা করে এস র্যাঙ্ক সেখানেই থাকবে, বাকি এ র্যাঙ্ক গুলোকে ক্লিয়ার করার জন্য। আর বাকি এস র্যাঙ্ক হান্টাররা আসবে এইখানে, যাদের মধ্যে আমাদের গিল্ড থেকে থাকবে 3 জন। যেটা শুনে এই সময় ইউরি বলে, ওইসব কথা বলে কোনো লাভ নেই, তোমরা তোমাদের দেশকে বাঁচানোর জন্য কি প্ল্যান করছো? যদি তোমরা আমাকে হায়ার করো, আমি 3.6 বিলিয়ন টাকা নেব, $10 মিলিয়ন প্রত্যেক দিনের জন্য। আর এইভাবে তোমরা যতদিন চাইবে আমি ততদিন সেই গেটটাকে আটকে রাখবো। আর যে কথাটা শুনে এখন সুগিমোটো খুবই চমকে যায়, $10 মিলিয়ন শুধুমাত্র একদিনের জন্য। আর এখন ইউরি বলে, হ্যাঁ তাহলে টোটাল 1 বছরের $3.6 বিলিয়ন। আর এইভাবে তুমি যত বছর বলবে আমি তত বছরই সেই গেটকে আটকে রাখবো। আর এত চমকানোরও কিছু নেই, তোমরা যদি থমাস হান্দ্রেকে বলো, সে হয়তো 36 কোটি ট্রিলিয়ন ডলার চাইবে। এখন তাদের এই সমস্ত কথাগুলো তাদের পেছনের হান্টার দুটো বুঝতে পারে না, তাই সেখানকার একটা হান্টার অন্য আরেকটা হান্টারকে বলে, তুমি কি রাশিয়ান কিছু বোঝো? তুমি কি বুঝতে পারছো সে কি বলছে? যার উত্তরে অন্য মেয়ে হান্টারটা বলে, আমি বুঝতে তো পারছি না, কিন্তু এখানে যে খুব একটা ভালো চলছে না সেটা বুঝতে পারছি। এবং ইউরি এখন হাসতে হাসতে সুগুমোটোকে বলে, তাহলে তুমি এখন কি করবে? $10 মিলিয়ন দিনে দিনে দিয়ে তোমার দেশকে বাঁচাবে, নাকি দেশকে এমনি এমনি ডুবে যেতে দেখবে? তোমার কাছে এখন এত কিছু ভাবার সময় নেই, তোমার আমার সামনে ঝুঁকে যাওয়ার দরকার। যার এই কথা শুনে এখন সুগুমোটো তাকে বলে, তোমার তো নিজের প্রতি তোমার খুবই কনফিডেন্স রয়েছে। যেটা শুনে ইউরি বলে, হ্যাঁ তা তো আছে, তোমার পেছনে থাকা ওই রকম হান্টারকে 1000টা হায়ার করার চাইতে আমাকে হায়ার করা অনেক ভালো। আর তার এই কথার মানে পেছনে 2টা হান্টার বুঝতে না পারলেও তারা এইটুকু বুঝতে পারে যে তাদেরকে অপমান করা হচ্ছে। তারা এই সময় তাকে অ্যাটাক করার মস্ত প্রস্তুতি তৈরি করে ফেলে, কিন্তু ইউরি এই সময় তার ম্যাজিক পাওয়ার দিয়ে তাদেরকে আটকে ফেলে। আর আমার পারমিশন ছাড়া তোমরা এক চুলো এখান থেকে লড়তে পারবে না, কিন্তু তোমরা চাইলে তা চেষ্টা করে দেখতে পারো, দেখো তোমরা আমার ব্যারিয়ারটা ভাঙতে পারো কিনা। তারা দেখতে পায় তারা নাকি জাপানের টপ এস র্যাঙ্কের হান্টার, কিন্তু তারাও সেই ব্যারিয়ার থেকে এক চুলো নড়তে পারে না। এইদিকে ইউরি এখন সুগুমোটোকে বলে, আমি তোমার দেশকেও বাঁচাবো, আমি তোমার এই হান্টারদেরকেও ছেড়ে দিব, শুধুমাত্র $10 মিলিয়ন একদিনের জন্য। এটা কি খুবই একটি ভালো অফার না? কিন্তু তার এই কথা শুনে এখন সুগুমোটো বলে, আপনার এই অফারের জন্য ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না যে আমাদের একটা গভর্নমেন্ট এরকম একটা কন্ট্রাক্টে সাইন করবে। এবং সে মনে মনে ভাব
ভাবতে থাকে এই লোকটার ওপর পুরো ভরসা করা আমার মনে হচ্ছে না ঠিক হবে, এবং সে তখন বলে তাহলে আমরা এই ডিলটা এখন করছি না। আর এরপরেই সোগোমোটো এখন এগিয়ে যায় একটা কল করার জন্য, এবং অন্যদিকে আমরা দেখতে পাই সাংজিনু তার বাসা থেকে বের হয়ে বাইরে যাচ্ছে। যে সময় তার মা তাকে বলছে আমাকে তো তোমাকে নিয়ে চিন্তা করা তেমন কোনো ব্যাপার নেই তাই না, আর যার উত্তরে সাংজিনু বলে হ্যাঁ হ্যাঁ কোনো দরকার নেই, আমি শুধুমাত্র এখন একটা মিটিং এ যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এখন আমরা দেখতে পাই সে যে কাটরিনা টেম্পলের চাবিটা পেয়েছিল সেইটা টাইম এখন শেষ হয়ে গেছে, এবং তাকে কোথায় যেতে হবে সেই ঠিকানাটি তাকে দিয়ে দেওয়া হয়। এখন আমরা অন্যদিকে দেখতে পাই সেই স্কুলে কিছুদিন আগে একটা ডানজেন ব্রেক হলো, এবং সেইখানে আরো একটি নতুন ডানজেন খুলেছে। তারা তখন সেইখানে গিয়ে দাঁড়িয়ে ভাবছে খুবই ভালো হয়েছে যে স্কুলটা এখন বন্ধ, যদি এই সময় স্কুল খোলা থাকতো তাহলে আবারও বিশাল বড় একটা সমস্যা হতো। এবং সেই সময় আমরা দেখতে পাই সাংজিনু সেইখানে আসে, এবং সেইখানে একটি মেয়ে তাকে আটকানোর চেষ্টা করে, এবং তারপরে যখন সে তার মুখ দেখিয়ে দেয় তখন সেই মেয়েটা আর কোনো কথা বলে না, এবং সাংজিনু তাকে প্রশ্ন করে এই গেটটা কতক্ষণ আগে খুলেছে, আর যেটার উত্তরে মেয়েটা বলে এই গেটটা খুলেছে 3 দিন হয়ে গেছে। এবং যেটা শুনে সাংজিনু ভাবে 3 দিন হয়ে গেল আর আমাকে এই গেটের লোকেশন আজকে দিল, আর অপরদিকে সেই মেয়েটি এখন বলতে থাকে এটা একটা সি র্যাঙ্কের গেট, এইখানে তেমন কোনো চাপ নেই। এখন সাংজিনু তাকে জিজ্ঞাসা করে এই গেটের মধ্যে কি এখন হান্টাররা রয়েছে, যার উত্তরে মেয়েটা বলে হ্যাঁ, প্রায় 1 ঘন্টা আগে সমস্ত হান্টাররা এই গেটের মধ্যে ঢুকেছে। যার কথা শুনে সাংজিনু বলে আমাদেরকে এই রেটা এখনই থামাতে হবে, ডানজনের মধ্যে যে হান্টার গুলো আছে তারা এখন খুব বিপদে রয়েছে, তারা সবাই মারাও পড়তে পারে। কিন্তু তখন সেই মেয়েটি বলে এটা তো একটা সি র্যাঙ্কের ডানজন, এই ডানজন এত ভয়ানক কি করে হতে পারে। আর এই সমস্ত বলতে বলতে সাংজিনু ডানজনের মধ্যে চলে যায়, এবং যেতে যেতে সে বলে আমি গিয়ে ভেতরের স্ট্রাইক টিমকে বাইরে নিয়ে আসছি। কিন্তু তারা এমন কাজগুলো সেখানকার মেয়ে বা অন্য কেউই কিছু বুঝতে পারে না আসলে সাংজিনু এগুলো কি বলছে আর সেই বা এগুলো কেন করছে। শুধু সাংজিনু যেতে যেতে একটা কথাই বলে যায় আমার কাছে এত কিছু এক্সপ্লেন করার সময় নেই। এরপরে আমরা অন্যদিকে দেখতে পাই ডানজনের ভেতরে সমস্ত হান্টারদেরকে, তারা এই সময় সে একটা বড় গেটের সামনে দাঁড়িয়ে থাকে, তারা ভাবতে থাকে এর মধ্যে কি বস রয়েছে, কিন্তু আমরা এই গেটটাকে তো কোনোভাবে খুলতেই পারছি না। আর এরই মধ্যে সাংজিনু সেইখানে চলে আসে, তাকে দেখে প্রথমে একটা হান্টার বলে তুমি আবার কে, আর যার উত্তরে সাংজিনু তাকে বলে আমি হলাম একটা হান্টার যে কিনা ডবল ডানজন থেকে বেঁচে ফিরেছে। এই সময় অন্য একটা হান্টার তাকে চিনে ফেলে, আর সে বলে এটা কি সাংজিনু না। এখন সাংজিনু তাদের সবাইকে বলে তোমরা একটা কাজ করো, তোমরা সবাই এখন ডানজন থেকে বেরিয়ে যাও, এরপরে টুকু আমি সামলে নিচ্ছি। এবং সাংজিনু সামনে গিয়ে দেখতে পাই দরজাটি বন্ধ রয়েছে, এবং সিস্টেম থেকে এই সময় তাকে বলছে চাবিটা ব্যবহার করার জন্য। এবং সে এখন মনে মনে ভাবতে থাকে এর আগের বার তো এমন কিছু হয়নি, যাই হোক যা হওয়ার হবে। এবং সাংজিনু এখন তার চাবি দিয়ে সেই গেটটাকে ওপেন করা দেখে সবাই এখন অবাক হয়ে যায়। এখন সেইখানকার স্কোয়াড থেকে সাংজিনুকে তাকে একজন বলে মিস্টার সাংজিনু এই গেটের এন্ট্রি পারমিটটা আমরা কিনেছি কারিজ গিল্ডের থেকে, তাই আপনি এখন আমাদেরকে বেরিয়ে যেতে বলতে পারেন না। আর সবাই তাকে এখন একই কথা বলে হ্যাঁ হতেই পারে আপনি একটা এস র্যাঙ্কের হান্টার, কিন্তু তাই বলে আপনি এভাবে আমাদেরকে অর্ডার করতে পারেন না। তাদের কথা শুনে সাংজিনু তাদেরকে বলে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে আটকাচ্ছি না, তোমরা চাইলে এই গেটের মধ্যে ঢুকেই পারো। আর এটা শোনার পর সেই হান্টাররা সেই গেট দিয়ে ঢুকে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে তার উপর একটা পাথরের মূর্তি অ্যাটাক করে, এবং সেই সময় সেই হান্টারটাকে সাংজিনু বাঁচিয়ে নেয় এবং তাদেরকে বলে দেখলেই তো গেটের মধ্যে কি রয়েছে, এরপরেও কি তুমি যেতে চাইবে গেটের মধ্যে। আর এরপরে সে সমস্ত হান্টারদেরকে বলে ভালো করে শোনো আমি তোমাদেরকে যেটা বলছি, তোমরা সবাই এখন এখান থেকে দ্রুত বের হয়ে চলে যাও এবং অ্যাসোসিয়েশনকে গিয়ে জানাও যে একটা ডবল ডানজন গেট খুলেছে। এবং এই বলে সাংজিনু তখন ভেতরে চলে যায়, আর সেই বড় দরজাটা এখন বন্ধ হয়ে যায়। এবং আমরা দেখতে পাই এইখানকার সেই জায়গাটা ঠিক আগের মতনই, একটা মূর্তি যার হাতের মধ্যে অনেক কিছু লেখা রয়েছে, এটা সেই জায়গা যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। এখন সাংজিনু ভাবতে থাকে আমি তাহলে আবার সেইখানে চলে আসলাম, কিন্তু এবার আমি বুঝতে পারছি আসলে এই মূর্তিগুলো কোনো বিস্ট না, আবার এরা কোনো মানুষও না, এরা শুধুমাত্রই পুতুল। আমি শুধু এখানকার একজনের মধ্যে থেকে মানাপার বুঝতে পারছি, আর সেইটা হলো সেই লেখা ধরে থাকা মূর্তিটা। এবং সাংজিনু এখন তার সামনে যায় এবং তাকে বলে তুমি কি চুপ করে থাকবে নাকি আমাকে কিছু বলবে। আর যার পরে পাথরের মূর্তিটা তাকে বলা শুরু করে তাহলে তুমি এখানে চলে আসলে হ্যাঁ। তো বন্ধুরা আজকের এই এপিসোড এখানেই শেষ, কেমন লাগলো জানিও কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং। আল্লাহ হাফেজ।